কোনো বিছানা ছাড়া। তার ডান্ডা বেরি পরানোর কারণে তার ওই যে গ্রিপ, মানে আপনার গ্রিপ পায়ে পরে তার ডান্ডা বেরি অল টাইম ডান্ডা বেরি, সেলের ভিতরেও তাকে ডান্ডা বেরি পরায় রাখছে। সেলের মধ্যেও তাকে ডান্ডা বেরি পরায় রাখছে। রাখার পরে তাকে তার যে সুযোগ সুবিধা কোনোটাই জেল গেটের কোনো সুযোগ সুবিধা আমরা ভোগ করতে পারিনি। আমরা যখনই গেছি জেলার জেল পুলিশের মাধ্যমে আমাদের সাথে বিভিন্ন ধরনের আচার আচরণ, আমাদের মানসিক টর্চারিং অনেক করছে। রাজনৈতিক আমার ভাইয়ার মামলা হচ্ছে 11টা, এই পর্যন্ত 8টা মামলায় আমার ভাইয়া জামিন আছে। 8টা মামলায় জামিন আছে। 8টা মামলায় জামিন করানোর জন্য আমাদের অনেক অর্থের, আমাদের হাইকোর্টে একটা যে মামলা আপনার এখানে নিম্ন আদালতে জামিন হয়ে যায়, সেই মামলা আমাদের হাইকোর্ট করা লাগছে। হাইকোর্টেও জামিন দেয় নাই। হাইকোর্টেও জামিন অনেক সময় যে মামলা হাইকোর্টে মানে জজ কোর্ট নিম্ন আদালতে জামিন দিয়ে দেবে, সেই মামলা আমাদের হাইকোর্টে 3-4 বার ফেরত দেওয়ার পরে 2-3 মাস পরে জামিন দিছে। এইভাবে টর্চারিং করে ভাইয়ার যখন ছেলে হলো, ভাবি বাচ্চা এরা যখন যায় বিভিন্ন প্রকার হেমারি। আর ভাবি আমাদের 5 তারিখের ঘটনা, আমাদের বাড়ি ঘর কিছুই, আমাদের ঘের গরু এগুলো সব লুট করে নিয়ে গেছে 2024 5 আগস্টের পরে। জি 5 তারিখে আমাদের ভাইয়াকে যখন জেল থেকে নিয়ে আসে, যখন নিয়ে আসে কোর্টে, মানুষ কোর্টে আসলেও তো পরিবার একটু যায়, একটু দেখা করে কথা বলতে পারে রানিং এ, তারপরও পুলিশ আমাদের ভাইয়ার কাছে যাইতে দেয় না। ভাইয়ের সাথে কোনো সময় কথা বলতে পারিনি। আমার মা কান্নাকাটি করে অসুস্থ হতে হতে আমার আম্মার একটা মেজর অপারেশন করা হয়েছে, সেই অপারেশনের পেপারস দিছি, তারপরেও তারা আমার মা তো মানে বাগেরহাট থাকলে আমার মা দেখা করতে পারত, কিন্তু বাগেরহাটের মামলা থাকার কথা বাগেরহাটে, কিন্তু এই জেলার সাহেব এবং এসপি সাহেব দুজনে যোগ সজোগ করে কাদের প্ররোচনায় আমার ভাইকে আপনার যশোর জেলে ট্রান্সফার করে দিছে। এখন যশোর জেলে ট্রান্সফার করে দিলে আমাদের ওইখানে আমার আম্মা মুরব্বী মানুষ, আমার অপারেশন হয়েছে, জেলার সাহেবকে আমরা একটা পিটিশনও দিচ্ছি কোর্টে যে আমার আম্মা অসুস্থ, আমার আম্মার এই অপারেশন হয়েছে, আপনারা আমার ভাইকে না ছাড়েন, কিন্তু আমার ভাইকে একটু বাগেরহাট জেলে একটু রাখেন। ভাইয়া জামিন পাইলো। আমার ভাইয়া এই পর্যন্ত 4 বার জামিন পাইছে। 4 বার ভাবিকে ফোন দিছে যে সোনালী তুমি রেডি হও, আমি শহীদকে বলে দিছি, শহীদ গাড়ি ঠিক করে দেবে, তুমি বাচ্চারে নিয়ে চলে আসবে, আমি জেল থেকে বেরোয় আগে আমার বাচ্চারে কোলে নেব। আমি আমার বাবাকে আমি বলেছি, আমি ভাবিকে বলার পরে ভাবি যখন বেরোতে যায় তখন নতুন একটা মামলা দেয়, যখন ঢুকতে পারে মামলা নতুন একটা দেয় আর বেরোতে পারে না, তখন ভাবি হতাশ হয়ে যায়। এই হতাশার কারণ ভাবি প্রচুর, এই সমস্ত কারণে হচ্ছে ভাবি প্রচুর হতাশ। তারপরে যখন ভাইয়াকে এই লাস্টের বার ভাবি প্রচুর ভেঙে পড়ছে, ভাবি প্রচুর কান্নাকাটি করছে যে আমার স্বামীটা বেরোতে পারবে না। আর পরে ভাইয়া যখন পরের বার যখন সোনারের দেখালো, তখন হচ্ছে ভাইয়া ছিল ইন্ডিয়ার একটা মামলায়, যে চিঠিটা আপনার ভাইরাল হয়েছে। আমি ওই চিঠিটা দেখে আমি এবং আমার মেজপা আর কেউ আমরা চিঠিটা দিনি, এবং আমার ভাবি আমরা রাত্রে ঘুমাইতে পারিনি তিনজনে, যে এই চিঠিটা পড়ে যে শেষের 2টি লাইন, আমার মার দিকে খেয়াল রাখিস, আমার মার দিকে খেয়াল রাখিস, আমার সন্তানকে আমি কোলে নিতে পারিনি, আমার সন্তানকে আমি কোলে নিতে পারলাম না, এটাই হচ্ছে ওর দুঃখ। আর সেই আমার ভাই পর্যন্ত গেছে, আমার ভাই কোলে নিতে পারেনি। তারপরে আমার ভাইকে কোর্টে নিয়ে আসতে সোনারেস্টের জন্য সেই ইন্ডিয়ায় থাকা মামলায় যখন নিয়ে আসলো, আমাদের কাউকে কোনো কিছু জানায়নি। তারপরে আমাকে উকিল সাহেব ফোন দিয়ে বলছে যে আজকে শুনানি, তখন হওয়ার কথা ছিল তার 1 সপ্তাহ পরে শুনানি করেছে। এই 1 সপ্তাহ জামিন হওয়ার পরেও ফাউল জেল কাটিছে।
তারপরে সে নিয়ে আসছে। তারপরে আপনার সেই পাসপোর্ট টাসপোর্ট জমা দেওয়ার পরে যে রায়টা ওই তৎক্ষণিকই দেওয়ার কথা, সেই রায়টা একদিন পরে যে দিছে সেই রায়টা। তারপরেও 3 দিন পরে, 3 দিন জেলে রাখার পরে তারপরে আমার ভাইয়াকে নতুন করে আবার নতুন একটা মামলা দিছে চিতলমারির। ভাইয়া সেই চিতলমারি মামলায়, চিতলমারি আগে যখন ওই যে ইন্ডিয়ার মামলায় যখন আমার ভাইয়া আসলো হাজিরা দিতে, তখন আমি, আমার ভাবি, আমার মা, এরা সবাই গেছি। যাওয়ার পরে তারপরে ভাইয়ার সাথে দেখা, ভাইয়া বলতেছে যে এক কনস্টেবলটা বলতেছে, প্রথম আমাকে বলছে যে দেখ কিছু টাকা পয়সা দিয়ে আমি আমার ছেলেটাকে একটু কোলে নিতে পারি কিনা। পরে আমি কনস্টেবল দ্বারা গেলে কনস্টেবল আমাকে তারা দিচ্ছে। পরে আমি বললাম ভাই আমি 1000 টাকা দিচ্ছি, আমার ভাইফোঁটারে একটু, আমার ভাইরে 1 মিনিট এনজে তো পলায় যাওয়ার কোনো সুযোগ নেই ভাই, আপনিও সন্তান, আমিও পুলিশ পরিবারের সন্তান, আমার ভাইও পুলিশে চাকরি করে, আপনি সেই ভাইটার দিক তাকে আমার ভাইরে একটু, আমি 1000 টাকা দিচ্ছি, আপনি এই 1000 টাকার বিনিময়ে হলেও আপনি একটু ভাইয়ের একটু দেখা করার ব্যবস্থা করে। সঙ্গে সঙ্গে লোকজন আসে, আমার ভাইয়াও কান্নাকাটি করছে, আমার ভাইয়ের সাথে ওই কোর্টের লোকজন, কোর্টের নিরীহ লোকজন, তারা তো আমার ভাইয়ের ছেড়ে না, তারাও কান্নাকাটি করছে। আমি আমার পায়ে জড়িয়ে ধরলো কেন পুলিশের? পায়ে জড়িয়ে ধরলো যে হ্যান্ডকাপটা একটু খুলে দিয়ে আমার ভাইপোটাকে একটু কোলে নেবে, তার ছেলে তার সন্তানকে একটু কোলে নেবে, মানে এক মিনিটের জন্য একটু কোলে নেবে। তারপরেও সেই কনস্টেবল বা পুলিশের তাদের মন গলে নাই। তারপরে আপনার যখন জজ সাহেবের কাছে গেল, জজ সাহেব বললো যে জজ সাহেব আপনার সাথে আমার একটু কথা আছে। তো সে বলেন। তো জজ সাহেব বললো যে স্যার আমার সন্তানটা 8 মাস বয়স, আমি 9 মাস বয়স, আমার 9 মাসে আমি সন্তানের 1 মিনিটের জন্য একটু কোলে নিতে পারিনি স্যার, আমার হ্যান্ডকাপটা খুলে দিলে আমি যদি আমার ছেলেটাকে একটু 1 মিনিট কোলে নিতে পারতাম। তখন জজ সাহেব, তখনও কিন্তু তার ওই যে 2টা হ্যান্ডকাপ লাগানো হাতে, জজ সাহেবের সামনেও। তখন জজ সাহেব বলেছে যা বলার আপনি লিখিত দেন। তখন বললো যে স্যার আমি তো একটু আমি তো এখান থেকে, আমার আম্মা অসুস্থ, আমারে একটু কষ্ট করে আমার সন্তানটা ওই যশোর যাইতে দেরি হয়, আমি একটু 15 দিন পরে একদিন একটু দেখার সুযোগ পাই, আমার সন্তানটার একটু দেখার ব্যবস্থা করে দেন, আমি যেন এই বাগেরহাট জেলে থাকতে পারি। তখন বলছে যে আপনি দরখাস্তর মাধ্যমে এটা অ্যাপ্লিকেশন দেন, আমরা সেই উকিলের মাধ্যম থেকে সেটা শুনানি করাইছি, কিন্তু কোনো লাভ হয়। আর তারপরে ওই সময় যে সাদ্দাম তার শিশু সন্তানকে কোলে নিতে চাইলো, জাজের কাছে অনুমতি চাইছিল, তারপরেও কোলে নিতে দেয়নি, হ্যান্ডকাপ খুলেনি, কেউই দেয়নি ভাই, কেউই হ্যান্ডকাপ খুলে নাই, কেউই দেয় নাই। ও ও কান্নাকাটি করতে করতে প্রিজন গাড়িতে উঠিছে, আমরাও কান্নাকাটি করতে করতে ওর পিছনে দৌড়তে গেছি। কিন্তু আবার একটা আইন কি মানবিকতার থেকে আইন বড় ভাইয়া? আওয়ামী লীগ করেছে এই জন্যই কি অপরাধ? আপনি আমাদের কালকে তারপরে যখন এটা হচ্ছে ওই দিনের ঘটনা, তারপরে ভাইয়ের ওই মামলা তো আমরা করতেছি, আমরা 15 দিন পরে একদিন দেখতে যেতে হয়, আমরা চাকরির কারণে, পারিবারিক কারণে আমরা দেখা করতে পারি না। আমার পরিবারে একটা পুরুষ নাই যে দেয় আমার ভাইয়ের সাথে দেখা করবে। তারপরে আমার ভাবি যখন মারা গেল, তার সন্তানের জানাজাটা কিন্তু ভাই পড়তে পারে নাই। তার তো আমরা প্যারেলে মুক্তির জন্য ওই সময় তৎক্ষণিক আমি আমার মামারে দিয়ে ওটা অ্যাপ্লিকেশন করেছি, আমি ঢাকায় থাকি, আমি ঢাকা থেকে রওনা দিচ্ছি। আমি বলেছি তুমি ডিসি অফিসে যাও, পরে বলে ডিসি অফিস বন্ধ। আমরা সেই বন্ধের পরে সেই ডিসি অফিস থেকে আমরা সেই
ড্রাফটিং করে নিয়ে যেয়ে আমরা ডিসির বাংলোতে গেছি। আমার মামা গেছে ডিসির বাংলোতে, যাওয়ার পরে ডিসি সাহেব ডিসির বাংলোতে যাওয়ার সাথে মামা দেখা করেছে। ডিসি সাহেব ফোন দিল জেলার জেলার সাহেব না এসপি সাহেব রে, এসপি সাহেব বললো যে না, এটা পেরোলে মুক্তি দেওয়া যাবে না, এটা আমাদের আইনে আসে না। তারপরে আমরা অনেক আউটা আগতি বিনতি করেছি, কিন্তু কোনো ভাই, আমার ভাই তো রাজনীতির বাইরে তো সে একজন পিতা, সে একজন স্বামী, সে তার ছেলের জানাজাটা পড়াটা এইটুকু তার ছিল না। তারপরে তারা বলিতে যদি কিছু করতে হয় তাহলে আপনারা এসপি সাহেব বলিতে, এবং বাগেরহাটের জেলার এবং এসপি এদের কারণেই আজ আমার ভাই এবং আমার ভাবি এবং আমার বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চাটা মারা গেল এদের হয়রানির কারণে। ভাই ভাই এরা এরা যা করছে, আল্লাহ, এদেরও তো সন্তান আছে, এদেরও সন্তান আছে, আল্লাহ এদের সন্তানদের তুমি দেখতেছো, আল্লাহ যে যতটুকু হয়রানি করেছে তাই দায়ভার তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ। আমাদের যে হয়রানি, তারপরে মৃত্যুর পরেও যখন আমরা লাশ নিয়ে, কালকে অনেক সাংবাদিক উপস্থিত ছিল, অনেক কান্নাকাটি, অনেক আবেগের কারণে কথা বলতে পারি না, এই কারণে আমার তো কথা বলার কোনো সুযোগ নেই ভাইয়া। আমার আমার এই ঝামেলার মধ্যে আমার ভাই জেলে থাকা অবস্থায় আমার একটা বোন, তার বোন জামাই মারা গেছে, সেই বোন জামাই জানাজাও কিন্তু যেতে পারে নাই। ওটা আমরা মানি নিয়েছি, এটা তার রক্তের কিছু না, তারপরে তাও আমরা মানি নিয়েছি, কিন্তু জানাজাটা কি পড়তে দেওয়া উচিত ছিল না ভাই? সে তো একজন পিতা, সে তো একজন স্বামী। তারপরে কালকে যখন গেছি, আমাদের 4 জনের বেশি ঢুকতে দেবে না, তারপরে আমরা অনেক রিকোয়েস্ট করে আমরা 5-7 জন ঢুকেছি। ঢোকার পরে জেলার সাহেব সে বলে 2 মিনিটের বেশি 1 মিনিটও কথা বলা যাবে না, গড়ি ধরে বসে রয়েছে যে 2 মিনিট। পরে রিকোয়েস্ট করে আমরা বললাম তাহলে 2 মিনিট না, আপনি 10টা মিনিট দেন। ওর ছেলেটারে কোলে নিতে পারে নাই, আপনি 10টা মিনিট দেন। বলেছে না, তাহলে দেখাই যাবে না, তাহলে গাড়ি নিয়ে আপনার আবার ফিরে যেতে হবে। তারপরে জেলা সাহেব থাইকে আমাদের 2 মিনিট সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে জায়স্তানাতে ব্যবহার, তারপরে আমরা ওইটা মাইনে নিয়ে আমরা ওইখানে আরো 2-3 মিনিট ওই চিল্লে পাল্লা করতে করতে কথা বলেছি। আমার ভাইটা বললো যে স্যার আর 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 2-3 মিনিট থাকি, আর 2 মিনিট থাকি। সে বলে না, আর 1 মিনিটও থাকা যাবে না, এখানে সিসি ক্যামেরা আছে, সরকার সব দেখতেছে। তা সরকার সব দেখতেছে, তা ওইখানে কি 10টা মিনিটের জন্য কি পুরো জেলখানা কি শেষ হয়ে যাইতো ভাই? আমার ভাই জেলখানা থেকে একটু মাটি গোটায় দিতে ভাই তার সন্তানের জন্য। আমার ভাই আসলি বললাম, ভাই তুই ছেলেটার একটু কোলে নে। কয় আমি ছেলেটারে কি কোলে নেবো, আমি তো বাইসে থাকা অবস্থায় কোলে নিতে পারিনি, আমি তো ওরে কোলে নেবো না। ছেলেটারে মাথায় হাত বুলিয়ে দিয়ে খালি বললো ক্ষমা করে দিস। আমার ভাবির মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার ভাবির কমলাটা চুমু দিয়ে বলিতে আমারে মাফ করে দিও, আমি ভালো স্বামী ভালো পিতা হতে পারলাম না। হায় রে রাজনীতি, খালি এইটুকু বললো। এটাই ভাই। এই হত্যাকাণ্ডের জন্য চৌধুরী ইসলাম, আপনি কাকে দায়ী করতে চান? কম্প্যাক্ট, ইট ওয়াজ ফুল, এবং এ থেকে বোঝা যায় যে এটা নিয়ে কতটা আগ্রহ সবার মধ্যে ছিল। তো এইটা যে আপনার এই বিভিন্ন দেশের, নট অনলি কনফাইন্ড উইদিন ইন্ডিয়া, তার বাইরে যে একটা গেল, এবং এটার যে একটা ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন এটা যে ক্রিয়েট করা গেল,
এটা একটা ইমিডিয়েট বড় অর্জন বলে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে, সরি, শেখ হাসিনা কথা বলছেন ইন এনি ফরম্যাট, দ্যাটস দ্য নিউজ। দি অ্যাবসলিউটলি, ভয়েস অফ অ্যাবসলিউটলি। শেখ হাসিনা, আপনি ফার্স্ট লাইনটা খেয়াল করবেন যে দিস ইজ শেখ হাসিনা স্পিকিং, মাই ডিয়ার কান্ট্রিম্যান। এটা অন্যান্য যে কোনো ট্রাডিশনাল বা স্টেরিওটাইপড অ্যাড্রেস থেকে ভিন্ন ছিল, এবং এটা শুরুতেই একটা আবেগিক ব্যাপার ছিল। তো সেই জন্য এটা একটা ঐক্যতান সৃষ্টি করে, এটা একটা সংযোগ তৈরি করে রুট লেভেল পর্যন্ত। আমি একটু থামাই মাসুম। আমি এই কথাটা শেষ করি, তারপরে আপনার নিশ্চয়ই। ইয়েটা নিব। সেটা হলো যে এইখানে আমি বক্তৃতার বিশ্লেষণে হয়তো ইন ডিটেল আরেকটু পরে বলবো, কিন্তু রুট লেভেলের কথা বেশ 2-3 বার উল্লেখ করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে শি ইজ গেটিং কানেক্টেড নট অনলি থ্রু দি জার্নালিস্ট বাট অলসো ডিরেক্টলি টু দ্য পিপল। তৃতীয়ত হলো যে ফরেন যে পার্টনার্সরা আছে, আমি পার্টনার্স বলতে এখানে আহ, দেশও বুঝাচ্ছি, অন্যান্য দেশের যারা আহ, কূটনীতিক আছেন তাদের বোঝাচ্ছি, এমনকি যারা জার্নালিস্ট আছে তাদের বোঝাচ্ছি, এমনকি যাদের সঙ্গে দল হিসেবে, সরকার হিসেবে আওয়ামী লীগের বন্ধু বা যাদের সঙ্গে কাজ করলে একটা দেশীয় লেভেলে তা গুরুত্ব বহন করে, এইরকম মানুষদের সঙ্গে আপনি কি করলেন, একটা এনগেজমেন্ট তৈরি হলো। মানে এতদিন তো আপনি কথা বলছেন আমার সঙ্গে, আপনার সঙ্গে, আমি কিন্তু এনগেজমেন্টে যাওয়ার আগে যেটা আপনার কাছে জানতে চাইছিলাম সেটা হচ্ছে, ধরুন এই যে দিস ইজ শেখ হাসিনা স্পিকিং, এইরকম বক্তব্য সাধারণত এই মাপের নেতারা দেন একটা দেশ যখন একটা ভয়াবহ পরিস্থিতির ভিতরে থাকে, একটা যুদ্ধ পরিস্থিতি মানে বিরাজ করে। যেমন ধরুন চার্চিলের সেই বক্তব্য, যখন চার্চিল বক্তব্য দিচ্ছেন, কিংবা ধরুন স্ট্যালিন মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন অ্যাড্রেস করছেন সারা ইয়েকে, তার জাতিকে। একইভাবে আপনার কি মনে হয় যে এই যে মানে শেখ হাসিনা শুরু করলেন এভাবে, এটারও তো একটা মানে গুরুত্ব আছে? অবশ্যই গুরুত্ব আছে। তার মানে হচ্ছে যে শি ফিলস অ্যাট পার উইথ দি পেইন অফ দ্য পিপল। এবং এখানে না সরাসরি কথা বলতে না পারাটার একটা বেদনা আছে। তার মতন একজন জনঘনিষ্ঠ রাজনীতিক দীর্ঘদিন ধরে যে মানুষের সান্নিধ্য পান না, তার কর্মীদের দেখা পান না, তিনি নিশ্চিত থাকেন যে একেবারে শেকড়ের মানুষজন তাকে দেখার জন্য মুখিয়ে আছে, তিনি কি বলেন কথাটা শোনার জন্য তিনি মুখিয়ে আছেন। এটা আপনি দেখবেন যে আমরা যখন দীর্ঘদিন পরে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলি, এরকম একটা আবহ ক্রিয়েট করি যে আমি অমুক বলছি। তার মানে হচ্ছে যে আমি তোমাদের কথা ভাবছি এবং অনেকদিন ধরেই তোমাদের সঙ্গে আমার যোগাযোগ নাই, তোমাদেরকে আমি মিস করি। এই ব্যাপারটা আছে, আমার তো কানেকশনসটা আছে। 26শে মার্চে বঙ্গবন্ধুর যে মেসেজ ছিল, এই মেসেজের হুম, সঙ্গে আমার কাছে এটাকে খুব সিম্বলিক মনে হয়েছে। বঙ্গবন্ধু মানে চট্টগ্রাম মানে ইপিআর এর যে ইয়ে ছিল, রেডিও হুম, ছিল, হুম। সেটাতে যে একটা বক্তব্য দিয়েছিলেন, দিস ইজ শেখ মুজিবুর রহমান স্পিকিং, আমার কাছে সেটার সাথে মিল মনে হয়েছে। আমি একটু প্রসঙ্গটা ঘুরিয়ে দিই আপনার কাছে। আপনি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা একটা মানে একটা ব্রিজ তৈরি করেছে, এবং শেখ হাসিনার এই বক্তব্য, আপনার কি মনে হয় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্পষ্ট কি মেসেজটা ছিল? আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 2-3টা ব্যাপারে আহ, এখানে বক্তব্যটা গেছে, এই কারণে যে এটা শুধুমাত্র শেখ হাসিনার স্টেটমেন্টই ছিল না, সেখানে যে অন্যান্য প্যানেলিস্টরা ছিলেন, যেমন 2-3জন গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন আওয়ামী লীগের, এবং সেখানে আমরা যারা নন রাজনৈতিক আরো 2-3জন ব্যক্তি ছিলাম। তো এই যে যে একটা মিশেল তৈরি হলো, এই মিশেলটা না গত 1 বছরের ইউনূস সরকারের কর্তৃক যে সকল কার্যক্রম, তার একটা সমবেত পরিবেশনা হয়েছে। এই যে যে একসঙ্গে গুছিয়ে একটা জিনিস উপস্থাপন করা, আপনি এক প্লেটে সবকিছু পাচ্ছেন, এইটা না বিদেশি সাংবাদিকদের কাছে এটা সুস্পষ্ট ছিল না। বিশেষ করে ভারত তো বটেই, সব মিডিয়াগুলো, আপনার ভারতের পত্রিকাগুলো এতদিন ধরে এই নিউজগুলো ছাপাচ্ছিল, কিন্তু যেহেতু এখানে ফরেন অন্যান্য কান্ট্রির জার্নালিস্টরাও ছিলেন, তারা একবারে বুঝতে পারলেন যে হোয়াট ইজ হ্যাপেনিং। বিশেষ করে যে গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো, ধরেন বিচারিক প্রক্রিয়া তো বটে, কিন্তু আইনহীনতা
এবং এই যে একপাক্ষিকভাবে নির্বাচনের যে ব্যাপারটা, রেফারেন্ডামের যে ব্যাপারটা, জেলে মানুষ হত্যার যে ব্যাপারটা, মাইনরিটি রিপ্রেশনের যে ব্যাপারটা, বা ধরেন রাইজ অফ ইসলামিক মিলিট্যান্সির যে ব্যাপারটা, এই ব্যাপারগুলোর যে অভিঘাত, এই অভিঘাতটা সঠিকভাবে আহ, বিদেশি বন্ধুরা, বিশেষ করে অন্যান্য পত্রিকার সাংবাদিকরা বুঝতে পারছিলেন কিনা তা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছিল। আমি মনে করি যে সেটা ইফেক্টিভলি গতকাল কমিউনিকেটেড হয়েছে, এবং এখান থেকে এই যে নেক্সট 2 উইকস, এই 2 উইকস এর একটা সুস্পষ্ট আহ, স- আহ, একটা ই- পথরেখা। একটা পথরেখা পাওয়া যাবে, যেখানে তারা ওই ইস্যু ভিত্তিক কাজ করতে চাইবেন তাদের আগ্রহের জায়গা ধরে। মাসুম, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে ধরুন জাতিসংঘ বাংলাদেশে যখন 2024-এর এসব ঘটনা ঘটছিল, জাতিসংঘ তখন সেনাবাহিনীকে স্পষ্টভাবে আহ, আপনি বলতে পারেন চাপ প্রয়োগ করেছে। এই চাপ অস্বীকারও করছে না জাতিসংঘ। আবার যখন 2024 সালের অগাস্টের পরে তড়িঘড়ি করে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রিপোর্ট প্রস্তুত করলো জাতিসংঘ, যে মানে শেখ হাসিনা নিজেই কিন্তু জাতিসংঘকে বলেছিলেন এসে তদন্ত করার জন্য, তারা গেল, গিয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলল না, অনেক স্টেক হোল্ডারের সাথে কথা বলল না। এবং এখন দেখা যাচ্ছে, যেমন ধরুন আবু সাইদের ব্যাপারটি, আবু সাইদের শরীরে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি, এসব খবরও প্রকাশিত হচ্ছে। আপনার কি মনে হয় যে ধরুন এখন শেখ হাসিনার মতো রাজনৈতিক নেতা যখন জাতিসংঘের এই বিচার প্রক্রিয়া বা যে এই রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলছেন, জাতিসংঘের কাছে কি এটা মানে গুরুত্ব বহন করে কিনা? অবশ্যই গুরুত্ব বহন করে। আহ, জাতিসংঘের যে রিপোর্টটি, আমরা সংক্ষেপে জাতিসংঘের ওই সংস্থাটাকে বলি যে মানবাধিকার কমিশন, OHCHR। বলাই বাহুল্য, জাতিসংঘের OHCHR যে রিপোর্টটি বানিয়েছিল, সেই রিপোর্টটিকে সুনির্দিষ্টভাবে একটা বিশাল আইনি টিম, যে টিমের সদস্য আমিও ছিলাম, আমরা গবেষণা করে তথ্য উপাত্ত দিয়ে বাক্য টু বাক্য, প্যারা টু প্যারা আমরা তার ক্রিটিক করেছি, একটা অবজেক্টিভ ক্রিটিক করেছি, একদম এটা মোহমুক্ত ভাবেই। এবং সেখানে আমরা 10-12টা বড় প্রশ্ন তুলে তার যে ক্রেডিবিলিটি, সেই ক্রেডিবিলিটিকে প্রশ্নবিদ্ধ করেছি। তার মধ্যে আপনি যে প্রশ্নটি তুললেন সেটাও আছে, যে হত্যাকাণ্ডগুলো হয়েছে তার যে অন্য যে ন্যারেটিভস, সেগুলো এখানে প্রপারলি করবোরেট করা নাই। এবং এমনকি এও দেখা যায় যে আইসিটির যে রায়ে এই রিপোর্টটি এভিডেন্সিয়ারি ভ্যালুকে গুরুত্ব দেওয়া হয়েছে, অথচ ওই রিপোর্টে নিজেই স্বীকার করে নেওয়া হয়েছে যে এইটাকে প্রামাণিক ভিত্তি হিসেবে, বিচারিক রায়ের ভিত্তি হিসেবে ব্যবহার করা যাবে না, এবং ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হয়েছে কিনা তা যদি নিশ্চিত হতে হয়, তাহলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক আবার তদন্ত হতে হবে। সেই তদন্তটাই অনুষ্ঠিত হয়নি। এখন ধরেন শেখ তারা হাসিনা যে মাসুম মাসুম আহ্বান এখানে একটা ব্যাপার জানিয়েছিলেন। আছে। তারা প্রথমে বলল গণহত্যা হয়েছে, পরে গণহত্যা শব্দ থেকে সরে গেল, তারপরে বলল ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। মানে আপনারা নিশ্চয়ই এই প্রশ্ন তুলেছিলেন, শেখ হাসিনা এই প্রশ্ন একদম বারবার একদমই। তুলছেন। এ থেকে বোঝা যায় একটা অস্বস্তির জায়গা থেকে, এই যে আমরা ন্যারেটিভ পাল্টা ন্যারেটিভের জায়গা বলি না, যে 71-এর গণহত্যার স্বীকৃতির জন্যই আমরা দীর্ঘ 50 বছর ধরে সংগ্রাম করে আনসাকসেসফুল হয়েছি, মাত্র 2-3টা অর্গানাইজেশনের কাছ থেকে স্বীকৃতি পেয়েছি। সেখানে তাদের দরকার ছিল পাল্টার একটা শব্দ, যে 24-এও গণহত্যা হয়েছে। কিন্তু কিছুদিন পরে যখন তারা দেখলো যে আসলে এটা গণহত্যার সংজ্ঞায় পড়ে না, তারা হঠাৎ করে স্লাইডিং করলো, করে গিয়ে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি শব্দটাতে আশ্রয় গ্রহণ করলো। ঠিক আছে না? এবং আরো আরো অন্য ন্যারেটিভ পাল্টানেটিভে যাব না, কিন্তু আমি ওই উত্তরটা আরেকটু একটু ইলাবোরেট করে নিই আপা। সেটা নিশ্চয়ই, হলো নিশ্চয়ই। আহ, আহ, শেখ হাসিনা যে আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের যে রিপোর্টটা, অ্যাজ এ ইলেক্টেড প্রাইম মিনিস্টার শি ক্যান অ্যাপিল টু দি ইউনাইটেড নেশন। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে এখানে প্রফেসর ইউনুস ইজ এ পার্টি টু দি কনফ্লিক্ট। হি ইজ এ বেনিফিশিয়ারি অ্যান্ড পার্টি। বাই নাও ইট ইজ ভেরি ক্লিয়ার কাট যে হি ইজ এ পার্টি টু দি কনফ্লিক্ট। তার একটা ইমেল আমন্ত্রণে এই OHCHR এর মেম্বার একটা তদন্ত করলেন, এবং কোন স্টেক হোল্ডাররা এবং বাংলাদেশের মানুষরাও কিন্তু অত আহ, ভালোভাবে জানেও না যে কবে কার সঙ্গে কথা বলে তারা এই তদন্ত রিপোর্টটি তৈরি করেছিল। তো আমরা সেখানে ওই প্যারাগ্রাফে, ওদের রিপোর্টেই একটা পরিষ্কার কথা লেখা আছে, বলছে তারা স্বীকার গেছে যে
এই রিপোর্ট প্রকাশ করবার আগে এটা ঠিক আছে কিনা তা তারা ইউনূস সরকারের মেম্বারদের কাছ থেকে ফিডব্যাক নিয়ে নিশ্চিত হয়ে নিয়েছেন। কথাটা কি বোঝাতে পারলাম আপনাকে? একদম একদম, যে খুবই ওই পরিষ্কার। আদিলুর রহমান খান বা আসিফ নজরুল বা সৈয়দা রিজওয়ানা এদের কাছ থেকে তারা মানে রিভিউ যারা করে ঘটনা নিয়েছে যে রিপোর্টটি ঘটিয়েছে, প্রকাশ করা যারা যাবে কিনা। ঘটনার স্টেক হোল্ডার, হ্যাঁ। তাদের কাছ তো থেকে আবার অনুমোদন নেওয়া হচ্ছে। দিস ইজ টোটালি রাবিশ, এবং OHCHR এর যে প্রচলিত স্ট্যান্ডার্ড তারা মিয়ানমার বা পৃথিবীর অন্য জায়গায় ব্যবহার করেন, এই স্ট্যান্ডার্ডটা একেবারেই রক্ষিত হয়নি। সুতরাং এটাকে জাতিসংঘ রিপোর্ট বলবার কোনো অবকাশ নাই। এটা হচ্ছে ইউনুস সেন্টারের কমিশন এবং দেওয়া। ভলকার তুর্কের পার্সোনাল এবং ইন্টারেস্ট আছে বলে মনে হয়, আমার একদম মনে হয়েছে। একদম এমনকি ভলকার তুর্ক আপনার সংবাদ সম্মেলনে যে একটা আনটোয়ার্ড কমেন্ট করেছিলেন, সেটাকেও এই আমাদের এই জাজেরা রেফার করেছে। সেটা যদি জাতিসংঘ জানে তার লজ্জা পাওয়া উচিত। এবং এই ম্যান্ডেটটা HRC বলে, হিউম্যান রাইটস কাউন্সিলের সভায় অনুমোদিত হতে হয়। যেহেতু এটা অনুমোদন নাই, সেহেতু শেখ হাসিনা অ্যাপিল করেছেন। জুলাইয়ের ঘটনা তো বটেই, গত 1 বছরে ঘটে যাওয়া যে সিস্টেম্যাটিক রেপ্রেশন এবং যে আপনার অ্যাট্রসিটিস, এইগুলোর সুষ্ঠু, গ্রহণযোগ্য, ট্রান্সপারেন্ট আন্তর্জাতিক তদন্ত হতে হবে। এবং আমি মনে করি দেয়ার ইজ মাচ ওয়েট ইন দিস অ্যাপিল। এটা যদি আমরা অ্যাড্রেস না করতে পারি, তাহলে হলিস্টিক সেন্সে, কম্প্রিহেন্সিভ সেন্সে আমরা যে জাস্টিস এবং অ্যাকাউন্টেবিলিটির কথা বলছি, এমনকি ইফ অ্যাট অল ইট ডিমান্ডস রিকনসিলিয়েশনের কথা বলছি, এগুলো কখনোই সম্ভব নয়। সুতরাং এই দাবিটি বা এই কথাটি, এই অ্যাপিলটি, আমি মনে করি যে কালকে এক্ষেত্রে শেখ হাসিনার এক্ষেত্রে ভাষণের অন্যতম একটা দিক। আওয়ামী লীগের ভূমিকা কি হতে পারে এটাকে আন্তর্জাতিক পর্যায়ে মানে অ্যাড্রেস করার জন্য, অথবা জাতিসংঘের কাছে, জাতিসংঘকে দিয়ে এটিকে আসলে করানোর জন্য কি কি করতে পারে আওয়ামী লীগ এখন? আপনার কি মনে হয়? পৃথিবীটা এখন, এটা কিন্তু প্রথমও বলি, আমরা যারা আইনের বা মানবাধিকারের ছাত্র, তারা এটা মনে করি যে এটা রাষ্ট্রের দায়। এটা, দিস ইজ নট অনলি এ হেডেক অফ আওয়ামী লীগ, ইট শুড বি এ হেডেক অফ বাংলাদেশ স্টেট। এটা রাষ্ট্রের দায় ছিল যে এটা নিশ্চিত করা যে জাতিসংঘকে বলা বা আন্তর্জাতিক যে হিউম্যান রাইটস মেকানিজম আছে তার সাহায্য। কারণ যেহেতু সেটা হচ্ছে না, সেহেতু আওয়ামী লীগ একটা অ্যাক্টর হিসেবে নিশ্চয়ই তার ভূমিকা রাখবার আছে। আমাদের ইন্টারন্যাশনাল যে হিউম্যান রাইটস সিস্টেম, তা বিভিন্ন লেভেলে কাজ করে। তা যেমন জাতীয়ভাবে কাজ করে, যেটা এই মুহূর্তে অপশন না, রিজিওনাল লেভেলে কাজ করে, আর জাতিসংঘের বিভিন্ন আপনার কমিটি আছে, বিভিন্ন অর্গানাইজেশনস আছে, সেখানে কাজ করে। তো প্রতি বছর বাংলাদেশ আপনার বিভিন্ন হিউম্যান রাইটস কমিটির মেম্বার, সেখানে তাদের জবাবদিহিতা এবং রিপোর্টিং এর ব্যাপার তৈরি হয়। তো বাংলাদেশ সরকার যখন আমন্ত্রণ জানায়, এই ICCPR এর ফর এক্সাম্পল হিউম্যান রাইটস কমিটি আছে, জেনেভাতে বসে। তো সেখানে সরকারকে যখন তারা আমন্ত্রণ জানায়, তখন অন্যান্য স্টেক হোল্ডারদেরকে আমন্ত্রণ জানায়। সেখানে আওয়ামী লীগ একটা স্টেক হোল্ডার, এবং বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনসকে আমন্ত্রণ জানায়, শ্যাডো অর্গানাইজেশনস গুলোকে আমন্ত্রণ জানায়, হিউম্যান রাইটস কমিশনকে আমন্ত্রণ জানায়। তো এই সকল ভিত্তিতে যে ইন্ডিপেন্ডেন্ট নাগরিক রিপোর্ট তৈরি হয় এবং অ্যাসেসমেন্ট তৈরি হয়, সেখানে আওয়ামী লীগ নিজেকে প্রতিনিধিত্ব করতে পারে। এমনকি শুধুমাত্র আওয়ামী লীগ বলে তো নয়, অন্যান্য যে হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে বা আপনার বিভিন্ন ফোরাম আছে, তারাও এখানে কিন্তু স্টেট কমপ্লেন্ট বা ইন্ডিভিজুয়াল কমিউনিকেশন বলি আমরা, তৈরি করতে পারে। তো সেখানে আমি আপনাকে বলি যে তাদের আর্গুমেন্টটা জাতিসংঘ চার্টার সহ যে ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটস আছে, বা ইন্টারন্যাশনাল সিভিল কোভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আছে, সেখানে তারা হলিস্টিক্যালি দেখাতে পারেন যে কিভাবে বাংলাদেশের মানুষের ইকোনমিক, সোশ্যাল, পলিটিক্যাল রাইটস ভায়োলেটেড হচ্ছে। আমি একটু আগেই কানাডার একটা মামলা পড়ছিলাম, রেফারেন্স কুইবেক মামলা আমরা বলি। সেখানে আদালত আপনার সেলফ ডিটারমিনেশন বা একটা জনগোষ্ঠীর আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বরূপ বিশ্লেষণ করেছেন। বাহ। সেই স্বরূপ বিশ্লেষণে তারা দুটো দিক দেখিয়েছেন। একটা হলো আন্তর্জাতিক দিক, সেখানে একটা রাষ্ট্রের স্বায়ত্তশাসন এবং স্বাধীনতার প্রশ্ন জড়িত হয়। কিন্তু আপনার সেলফ ডিটারমিনেশন বা আত্মনিয়ন্ত্রণের আরেকটা দিক হলো অভ্যন্তরীণ, ইন্টারনাল সেলফ ডিটারমিনেশন।
সেইখানে ধরুন কোনো একটা রাজনৈতিক জনগোষ্ঠী সামগ্রিকভাবে তাদের ভোটাধিকার, তাদের বাক স্বাধীনতা, তাদের সাংগঠনিক অধিকার, তাদের অ্যাসেম্বলি করার অধিকার, এবং যে অধিকারটা প্রায় মোর দ্যান 50% প্লাস পিপুলের অধিকার হিসেবে, অ্যাসারশন হিসেবে জড়িত, যেহেতু সেটা পালিত হচ্ছে না, সুতরাং দিস ইজ এ ক্লিয়ার কম্প্রোমাইজ অফ ইন্টারনাল সেলফ ডিটারমিনেশন অফ এ পিপল, হুইচ ইজ ইন্ট্রিনসিক্যালি রিলেটেড with the autonomy of the Bengali nationhood, which was created in 1971. আমরা এভাবে আর্গুমেন্ট দিয়ে যদি আমরা একটা কমপ্লেন্ট বা একটা আহ, আহ, আপনার কি বলবো কমিউনিকেশন তৈরি করা যায় বিভিন্ন লেভেলে, সার্টেনলি দ্যাট ক্যান মোল্ড ইন্টারন্যাশনাল পাবলিক ওপিনিয়ন, এবং জাতিসংঘের নিশ্চয়ই সেখানে ভূমিকা রাখবার আছে। ইট ডাজন্ট হ্যাপেন ওভারনাইট, বাট জাতিসংঘ সময় নেয়, জাতিসংঘ দেখতে চায় যে হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার, দেয়ার ওয়াজ এ রিভলিউশন, কোট অ্যান্ড আনকোট, there was a serious protest, a government has fallen, total public life has been collapsed. Who are the triumphant, who are the victorious, who are the victims? এগুলো তারা আইডেন্টিফাই করতে করতে না অনেক সময় লেগে যায়। সুতরাং নিঃসন্দেহে এগুলো আমি আবার ফেরত যেতে চাই এই সংবাদ সম্মেলনে। আপনার কি মনে হয়, ধরুন এই সরকার মানে ক্ষমতা দখল করার পর থেকেই ভারতের সঙ্গে যে উল্লম্ফন বা ভারতকে হুমকি দেওয়া, সেভেন সিস্টার ভেঙে ফেলবে, হেন করবে তেন করবে, নানা রকমের হুমকি দেওয়া, এবং সম্পর্কটা মানে ক্রিকেট রাজনীতি নিয়ে একটা ভয়াবহ তলানিতে গিয়ে ঠেকেছে। ভারত এখন বাংলাদেশের ভেতর থেকে তাদের মানে কূটনৈতিক সদস্য যারা আছেন তাদেরকে নন ফ্যামিলি ইয়ে করছেন, পোস্টিং হিসেবে মানে বাংলাদেশে ঘোষণা করেছে। এমত অবস্থায় শেখ হাসিনা ভারতের রাজধানী নয়াদিল্লিতে যে এই প্রেস কনফারেন্স করলেন, এটা কি মানে আরো দুই দেশের সম্পর্কের মানে ক্ষেত্রে কি ধরনের প্রভাব সৃষ্টি করতে পারে, আপনার কি মনে হয়? এই ডিপ্লোম্যাটিক কি বলবো টেনশন, জি। এই টেনশন একটা নতুন হাইটে উঠেছে, এবং সেই নতুন হাইট বিশেষ করে সর্বশেষ হলো ক্রিকেট, আর হলো আপনার ডিপ্লোম্যাটিক ফ্যামিলি মেম্বারদেরকে উইথড্র করার ব্যাপারটা। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে ইউনূস সরকার সতর্ক একটা অবস্থান নিয়েছে। আই টেল ইউ হোয়াই। তার আগে আর একটা কথা যুক্ত করে নিই আপনার, যে কালকের সংবাদ সম্মেলনটি লক্ষ্য করেন ইন্ডিয়ার জন্য অভ্যন্তরীণ রাজনৈতিকভাবে অ্যালাউ করা বা আহ, আহ, ঘটতে দেওয়াটা অত সহজ ছিল না। নিঃসন্দেহে শেখ না। হাসিনা ওইটা উইন করেছেন, শেখ হাসিনা ওই ডিপ্লোম্যাসিটা উইন করেছেন। হ্যাঁ, যে তিনি কিন্তু ওই অবস্থাটা মোকাবেলা করেই বা ওটা জয়লাভ করেই কালকের সম্মেলনটাতে তার বক্তব্যটা কমিউনিকেট করতে পেরেছেন। বিকজ তবে সেখানে এই যে যে একটা দেখলাম একটা ক্রিটিসিজম আছে, যে সেখানে তিনি সরাসরি সংবাদ সম্মেলন যারা উপস্থিত আছেন তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে না। সো দ্য কোয়েশ্চেন ওয়াজ ওয়েন ওয়াজ ইট রেকর্ডেড, কিন্তু দ্য ইস্যু ওয়াজ ভেরি ভেরি ডিপ্লোম্যাটিক, ইট ওয়াজ ডিপলি রুটেড ইন ডিপ্লোম্যাটিক রিজনস, যে আপনি সেখানে সরাসরি অ্যাড্রেস না করে আপনি দেশবাসীকে অ্যাড্রেস করছেন। সো হোয়েন ইউ অ্যাড্রেস ইয়োর পিপল, the responsibility of the hosting country that gets lessons diplomatically, তো সেটা তিনি উতরেছেন। সেই জায়গায় আবার তাওহিদ হোসেনও এতদিন ধরে তার যে বক্তব্য, সেই বক্তব্যগুলো ছিল ডিপ্লোম্যাটিক মানে অত্যন্ত অনুত্তীর্ণ, এবং কিছু কিছু শব্দ প্রয়োগ একেবারেই ক্ষতিকর ছিল। কিন্তু আহ, এই প্রেক্ষিতে তিনি আরো সতর্ক শব্দ ব্যবহার করেছেন। সম্ভবত যেহেতু বাংলাদেশে একটি নির্বাচনী আবহ তৈরির চেষ্টা করছেন তারা সরকারিভাবে প্লাস রাজনৈতিক দলগুলোর ভাবে, সে একটা মুডে আছেন। সেই মুড থেকে তারা ভাবতে চাইছেন যে আওয়ামী লীগ বাংলাদেশ কি ইন্ডিয়া আওয়ামী লীগকে সংবাদ সম্মেলন করতে দিচ্ছে, দেখো যে ইন্ডিয়া তাদেরকে অ্যাক্টিভলি হেল্প করছে, সুতরাং ইন্ডিয়াও কিন্তু অ্যাগ্রেসিভলি আসছে, সুতরাং দে ক্যান ইউজ দিস প্লয়, যে ইন্ডিয়ান আধিপত্যবাদের যে স্লোগান সেটাকে তারা ইফেক্টিভলি ব্যবহার করে একটা গেইন করতে চাইছেন। সুতরাং ওই লেভেলে এখন এটা আছে যে গিভেন দ্য শিফট অফ ইন্ডিয়ান আন্ডারস্ট্যান্ডিং, এবং যেহেতু একটা ভারতের অভ্যন্তরীণ পলিটিক্যাল ওপিনিয়নও কিন্তু ম্যাটার করে কেন, যে সেখানে কংগ্রেস কি ভাবছে, অন্যান্য বিরোধী দল কি ভাবছে, বিজেপি কি ভাবছে, এবং বিজেপির বাংলাদেশ বিষয়ক যে স্ট্যান্ড সেটা এখনো জনগণ সর্বান্তকরণে গ্রহণ করে কিনা,
তাই না? এবং বাংলাদেশে যে মৌলবাদের যে উত্থান, সেই উত্থানের যে র্যামিফিকেশন, সেটা ইন্ডিয়া ভালোভাবে বুঝতে পেরেছে কিনা, এইসব ব্যাপারগুলোতে আপনার বাংলাদেশে আমি মনে করি যে কূটনৈতিক লেভেলে ইন্ডিয়া একটু মাসুম মাসুম টার্নিং পজিশন নিয়েছে। মানে ধরুন ইতিমধ্যেই তো বাংলা মানে দেশের পৃথিবীর সর্বত্রই প্রচারিত হয়ে গেছে যে বাংলাদেশের একমাত্র বন্ধু এখন পাকিস্তান, এবং বাংলাদেশের ভূমি ব্যবহার করে পাকিস্তানের যে একটা মানে সাবেক একটা পরিকল্পনা আছে, যখনই মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী কোনো সরকার ক্ষমতায় আসে তখনই তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে, ভূমিকে ব্যবহার করে ভারত বিরোধী চক্রান্ত শুরু করে। এটা তো অলরেডি এখন এমন খুল্লাম খুল্লা ঘটনা হিসাবে ঘটছে বা দেখছে। যেমন ধরুন উলফা ছিল কিছুদিন আগে, মানে যখন বাংলাদেশ মানে 4 দলীয় জোট ক্ষমতায় ছিল তখন উলফার অফিস ছিল ঢাকায়, এখন বলা হচ্ছে খালিস্তানের অফিস ঢাকায় খোলা হয়েছে। তো এই তো সম্পর্কের অবস্থা, তো মানুষ এটা বুঝতে পারছে না। আপনার কি মনে হয় ভারতবাসী নিশ্চয়ই ব্যাপারটিকে মানে সেভাবেই দেখছে নাকি? সেই উদ্বেগই প্রকাশ হয়েছে আবার যখনই দেখা গেল যে ওয়েদার জয়শঙ্কর ইজ রিঅ্যাসেসিং গভর্নমেন্ট স্ট্যান্ড বাংলাদেশের পলিসি, এবং তারা শ্রেয়তর খারাপ বিকল্প খুঁজছেন কিনা। হুম। আমি আর নাম নাই বললাম যে ওয়েদার ইন্ডিয়া ইজ লুকিং, যে মানে খারাপের মধ্যে সবচেয়ে কম খারাপ কোনটা? খারাপের মধ্যে কম খারাপ বিকল্পটা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখনই তারা দেখছেন যে আহ, না, এখানে বাংলাদেশের রাজনীতিতে যদি একটা উত্থান ঘটে, ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে আপনাকে বলি যে এই নির্বাচনটা শুধুমাত্র নির্বাচন হচ্ছে না, একটা রেফারেন্ডাম নামে একটা জিনিস আছে। এই রেফারেন্ডামে এমন ম্যান্ডেট পাওয়া সম্ভব যে দে ক্যান ইজিলি ডিসলভ এভরিথিং। এমনকি যদি বাই চান্স যদি জামাত ইসলামে যদি নিজেদেরকে অ্যাসার্ট করতে পারে, দে ক্যান ডু এভরিথিং। সুতরাং সেটা কি ইন্ডিয়া সঠিকভাবে সেই বার্তাটা পেয়েছে কিনা, কালকের সংবাদ সম্মেলনে এই বার্তাটা দিতে পেরেছে? যেহেতু দিতে পেরেছে, সুতরাং ইন্ডিয়াকে আবার মনে হয় ভাবতে হবে বাংলাদেশ পলিসি সম্পর্কে, যে তারা খারাপ অপশনের খোঁজে এখনো থাকবে কিনা। আমার এই প্রশ্নটাই ছিল পরবর্তী প্রশ্ন, যে ধরুন যিনি শেখ হাসিনার অডিও বার্তায় আমরা পুরোপুরি শুনলাম যে তিনি বলছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কথা, তার মানে গণতন্ত্র নেই উনি যেটা বলছেন। এবং উনি আহ, কতগুলো দফা সরাসরি বলেননি, কিন্তু আমরা সেখান থেকে দফা ওয়ারি যদি চিন্তা করি যে উনি কতগুলো দফা দিয়েছেন। আপনি কি জাস্ট আপনার ভেতরে আসা, আপনি এই বক্তব্য থেকে আপনার টেকিংসটা কি সেটা যদি আমাদেরকে একটু জানান এই দফাগুলো সম্পর্কে। দফাতে তো বেশ আহ, কথাগুলোই বলা হয়েছে। ফর এক্সাম্পল, এর কথা হচ্ছে যে এন্ড অফ ইউনুস রেজিম। ধরেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগ কি ভাববে? আওয়ামী লীগ ভাবতে চাইবে যে আহ, ইউনূস সরকারের আহ, সমাপ্তি না ঘটলে দে ক্যান নট রিঅ্যাসার্ট দেমসেলফ, তাই না? তো এটাকে আমি ধাপ বাই ধাপ ভাবতে চাই, ওর সঙ্গে আরো কতগুলো সাব হেড চাই। যেমন ধরেন আহ, বিচারিক প্রক্রিয়া, বা দেশে যদি স্বাভাবিক একটা উম, আহ, যে হামলা মামলা, ওটা একটা পয়েন্টে আছে যে যে মামলাগুলো আছে সেগুলো ড্রপ করা, যে প্যাটার্নটা আছে সেই প্যাটার্নটা যদি নিরুৎসাহিত করা যেত। অ্যাটলিস্ট ধরেন আহ, 1.5 বছর ধরে কোনো জামিন হয় না কারোই। অ্যাটলিস্ট আপনি যদি স্বাভাবিক আইনের আশ্রয়টাও নিতে পারতেন, তাও একটা ব্যাপার। আদালতই তো বসছে না, উচ্চ আদালতে মাত্র একটি বেঞ্চ কাজ করছে, একটি বেঞ্চের মানে মানে বিচারক যিনি অবসরে যাবেন তার আগে তিনি কিছু এই শুনানি শুনছেন, বা এরকম এটা হচ্ছে না। ট্রু। সুতরাং রেস্টোর ডেমোক্রেসি যখন বলা হবে, চূড়ান্ত কথা হচ্ছে যে আপনি ভোট বর্জনের যে ডাক, যে ডোন্ট গো টু ভোট, কাস্ট ইউর ভোট, তার মানে হচ্ছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি যে দাবি করছেন যে 50% মানুষ আপনার পক্ষে আছে, এই 50% মানুষ যে ভোট দিতে যাচ্ছে না, এবং আহ, এবং এই নির্বাচনটা যে অংশগ্রহণমূলক হচ্ছে না এবং এটা একপাক্ষিক হচ্ছে, সেটা প্রমাণ করা। এই মূল মেসেজটাই আগামী কয়েকদিনে এটা আসবে। কিন্তু তার গ্রাউন্ড হিসেবে আমার কাছে মনে হয়
যে অ্যাটলিস্ট কিছু কিছু গিরার ব্যাপার আছে না, গিট্টু খোলার ব্যাপার আছে না, সেই গিট্টু খোলার ব্যাপারটাতে হচ্ছে আপনার কালকে ছাত্রলীগের একটা ছেলে জেলে আছে। আপনি হৃদয় বিদারক ব্যাপার, একটা চিঠিতে তার স্ত্রী দেখলাম এবং যে তার তার সন্তান দুজনই আরেকজন আওয়ামী লীগ নেতাকে দেখলাম তার হাতে হাত করা, সে মারা গেছে। হুম এই যে যে জেল কিলিংস, তাই না, আইনের স্বাভাবিক আশ্রয়টাও যদি কাজ করতে পারতো তাহলেও একটা এক ধরনের পরিবেশ তৈরি হতো, তাই না? দ্বিতীয়টা হচ্ছে যে ওই যে আমি তদন্তের যে কথা বললাম সেটা আহ, এই জুলাই ভিকটিমদের স্বার্থেও তদন্তটা হওয়া উচিত, যে অ্যাকচুয়ালি হু আর রেসপন্সিবল ফর দিস। আর আওয়ামী লীগ যে ব্যানের যে ব্যাপারটা, এই ব্যানটা আপলিফট করার একটা কার্যক্রম শুরু করা উচিত। তাহলে আপনি যদি রাজনৈতিক কার্যক্রম শুরু করতে পারেন তবেই না আপনি ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা করতে পারেন যে হোয়াট টু ডু ইন নেক্সট কোর্স অফ অ্যাকশন টু কিন্তু রেস্টোর। আপনার কি মনে হয়েছে মাসুম, এই যে বক্তব্যটা উনি রেখেছেন এটা আসলে একটি পরিকল্পনাও? যদি উনি মানে নিকটতম সময়ে ফিরে আসতে পারেন, ওনার রাজনীতি মানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসতে পারেন, এটাই হতে হবে, মানে হতে পারে যে একটা গ্রাউন্ড রুল, যে বেসড অন দ্যাট উনি পরবর্তী মানে কার্যক্রম এবং পরিকল্পনা মানে করতে পারেন। আপনার কি সেটা মনে হয়েছে? এটা একটা শুরু। কালকেরটা হচ্ছে যে আপনার ব্রেকিং দ্য আইস। কালকের যে বক্তব্যটা সেটা ব্রেকিং দ্য আইস। এখান থেকে আরো ছোট ছোট ফর্মে বা অন্যান্য আকারে আই এম শিওর যে রাজনৈতিকভাবে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবেন। যেহেতু আমি রাজনীতির মানুষ নই, তারা কি গ্রহণ করবেন আমি এই মুহূর্তে জানি না। কিন্তু আহ, কালকের এই যে যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের সাথে আরো অন্যান্য কি করণীয়, নিঃসন্দেহে তাদের রাজনৈতিক লেভেলে আমি মনে করি ভাবা উচিত। যে এই নির্বাচনটা বাংলাদেশের জীবন মরণের প্রশ্ন। দি সিচুয়েশন ইজ ভেরি ভেরি ওর্স। এটা কল্পনাও করা যাচ্ছে না। মানে আপনি যদি আওয়ামী লীগ যদি এভাবে ভাবে যে যে আমি যদি এখন বেঁচে থাকতাম তাহলে আমার গাধাটাকে নেকড়েটা আক্রমণ করতে পারতো না, হ্যাঁ, এটা এটা এই যদি ভাবে অবস্থায় নেই তাহলে তাদের, পরিস্থিতিটা। হ্যাঁ না, সেই অবস্থা। এখন আপনি আমরা যদি ভাবেন যে আমি খুব ভালনারেবল আছি, আমাকে কেউ বাঁচিয়ে দাও, এটা হবে না। আপনাকে পলিটিক্যাল অ্যাকশনস গ্রহণ করতেই হবে ইন অর্ডার টু সেভ দি কান্ট্রি। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, দুটো প্রশ্ন বাকি আপনাকে করব। একটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত, যে নির্বাচন যদি হয়ে যায় তাহলে কি হবে, আর নির্বাচন না হওয়ার সম্ভাবনা আপনি দেখেন কিনা। এক, খুব সংক্ষেপে বলতে হবে আপনাকে এই প্রশ্নের উত্তর, তারপর আরেকটা প্রশ্ন করে শেষ করব। নির্বাচন এটা হবে কি হবে না, যে এটা ইট ইজ ভেরি আর্লি টু কমেন্ট। অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিটা এমন যে প্রতিনিয়ত ডেভেলপ করে। সরকার চাইছে যে যে কোনোভাবেই নির্বাচনটা অনুষ্ঠিত হয়ে যাক। যদি হয়ে যায় তাহলে একটা দুর্বল সরকার প্রতিষ্ঠা হবে, এবং সেই সরকার কত সময় ধরে দেশটা চালাতে পারবেন আমি জানি না। এবং আহ, যারা রাজনৈতিকভাবে এখন জনগণের কাছে গেছেন তাদের প্রকৃত স্ট্যান্ডার্ড কিন্তু মানুষের সামনে আবার চলে আসবে, এবং সেই শাসন বাংলাদেশের মানুষ ঠিক কতটা সময় গ্রহণ করতে পারবেন সেটি একটা